1947 সাল, একটা বছর, কিন্তু তার মধ্যে দুটো গল্প, দুটো একেবারে বিপরীত মেরুর গল্প। একদিকে ছিল দেশভাগের এক মর্মান্তিক ট্র্যাজেডি, আর ঠিক তার পাশেই চলছিল শত শত রাজ্যকে এক সুতোয় বাঁধার এক অবিশ্বাস্য, প্রায় অলৌকিক ঘটনা। এই দুটো স্রোত মিলেই কিন্তু জন্ম হয়েছিল আজকের ভারতের। চলুন পরিচয় করা যাক সেই মানুষটার সাথে। স্যার সিরিল র্যাডক্লিফ, পেশায় একজন ব্রিটিশ আইনজীবী, যিনি এর আগে কোনোদিন ভারতের মাটিতে পাই রাখেননি। আর তাকেই কিনা দায়িত্ব দেওয়া হলো একটা গোটা উপমহাদেশকে ভাগ করার। ভাবুন তো, তিনি জানতেনই না পাঞ্জাবের সংস্কৃতি কেমন বা বাংলার মানুষের জীবনযাত্রায় বা কী রকম। আর তার ওই একটা মাত্র লাইনের কারণে প্রায় 2 কোটি মানুষ, হ্যাঁ ঠিকই শুনছেন, 2 কোটি মানুষ তাদের ভিটেমাটি ঘরবাড়ি ছেড়ে একেবারে কপর্দক শূন্য হয়ে পড়বেন। এই সংখ্যাটা শুনলেই বোঝা যায় কি বিশাল এক মানবিক সংকট তৈরি হতে চলেছিল। চলুন এবার গল্পের গভীরে যাওয়া যাক। র্যাডক্লিফের সামনে কি ছিল? একটা অসম্ভব কাজ, আর হাতে সময় প্রায় নেই বললেই চলে। এই অসম্ভব চাপের মধ্যে তিনি কিভাবে একটা গোটা দেশের ভাগ্য লিখে দিয়েছিলেন। ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন তার যেন তর সই ছিল না। তিনি র্যাডক্লিফকে স্বাধীনতার দিন অর্থাৎ 15ই আগস্টের আগেই এই বিশাল কাজ শেষ করার জন্য মাত্র কয়েক সপ্তাহ সময় দিয়েছিলেন। আর র্যাডক্লিফের হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল কিছু পুরনো, ভুলে ভরা মানচিত্র আর অসম্পূর্ণ সেন্সাস ডেটা। র্যাডক্লিফের সবচেয়ে বড় দুটো মাথা ব্যথা ছিল কলকাতা আর লাহোরকে নিয়ে। কলকাতায় যেহেতু হিন্দু জনসংখ্যা বেশি ছিল, তাই সেটা ভারতকে দেওয়া হলো। কিন্তু লাহোরের হিসাবটা ছিল অনেক বেশি জটিল। ওখানে মুসলিম জনসংখ্যা সামান্য বেশি হলেও শহরের পুরো অর্থনীতিটাই ছিল হিন্দু আর শিখদের হাতে। র্যাডক্লিফ এখানে একটা ব্যালেন্স করতে চাইলেন। তিনি ভাবলেন, দুটো বড় শহরই যদি ভারতকে দিয়ে দেওয়া হয়, তাহলে নতুন দেশ পাকিস্তানের শুরুটাই তো নড়বড়ে হয়ে যাবে। তাই লাহোর চলে গেল পাকিস্তানের ভাগে। মানচিত্রের ওপর তো শুধু একটা দাগ টানা হয়েছিল, কিন্তু সেই দাগটা আসলে লক্ষ লক্ষ মানুষের বুকের ওপর দিয়ে চলে গিয়েছিল। চলুন এই তাড়াহুড়োর জন্য সাধারণ মানুষকে কি মূল্য চোকাতে হয়েছিল সেদিকে একবার তাকানো যাক। পরিস্থিতি সামাল দিতে তৈরি করা হলো বিশাল এক বাহিনী, পাঞ্জাব বাউন্ডারি ফোর্স। সৈন্যসংখ্যা 55,000। শুনে মনে হতে পারে অনেক, তাই না? কিন্তু ইতিহাস অন্য কিছুই ভেবে রেখেছিল। আসলে 2 কোটি মানুষের ঢলের সামনে এই বাহিনীটা ছিল খড়কুটোর মতো অসহায়। পাঞ্জাবের রাস্তা দিয়ে মাইলের পর মাইল শুধু মানুষ আর মানুষ, ধুলো উড়িয়ে হেঁটে চলেছে অজানা ভবিষ্যতের দিকে। আর এই চরম বিশৃঙ্খলার মধ্যেই জন্ম নিল এক বিভৎস বাস্তবতার, যার নাম ভুতুরে ট্রেন। অমৃতসর স্টেশনে এসে থামল একটা ট্রেন। বাইরে চক দিয়ে লেখা এই ভয়ঙ্কর কথাটা। দরজা খুলতেই যে দৃশ্য দেখা গেল তা ভাষায় প্রকাশ করার মতো না। গোটা ট্রেনটা ভর্তি শুধু লাশে। আর এই নৃশংসতা কিন্তু একতরফা ছিল না। সীমান্তের 2 পার থেকেই আসছিল এই রকম ভয়ঙ্কর সব স্বাধীনতার উপহার। পাঞ্জাবে যখন এই ভয়ঙ্কর অবস্থা, তখন কলকাতায় কিন্তু লেখা হচ্ছিল একদম অন্য একটা গল্প, একটা প্রায় অবিশ্বাস্য অলৌকিক গল্প। মাউন্টব্যাটেন তো রীতিমতো ভয়ে কাটা। তার মনে হচ্ছিল কলকাতা না পাঞ্জাবের চেয়েও বড় বৌদ্ধভূমিতে পরিণত হয়। তাই তিনি এমন একজনের কাছে গেলেন যার কোনো সেনাবাহিনী নেই, কিন্তু আছে কোটি কোটি মানুষের বিশ্বাস আর ভালোবাসা, মহাত্মা গান্ধী। মাউন্টব্যাটেন বুঝেছিলেন গান্ধীজি একা যা করতে পারবেন তা হয়তো হাজার হাজার সৈন্য মিলেও পারবে না। গান্ধীজির সমাধানের পথটা ছিল একেবারে অভিনব আর প্রচণ্ড ঝুঁকিপূর্ণ। তিনি কলকাতায় গিয়ে এমন একজনের সাথে থাকার সিদ্ধান্ত নিলেন যাকে শহরের হিন্দুরা ডাকত কলকাতার কসাই বলে, শহীদ সোহরাবর্দী। গান্ধীজি 2টো শর্ত দিলেন। 1, সোহরাবর্দীকে তার সাথে নিরস্ত্র হয়ে থাকতে হবে, আর 2, নোয়াখালীর হিন্দুদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। প্রথমে একটু ঝামেলা শুরু হয়েছিল, কিন্তু গান্ধীজি তার ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন, আমৃত্যু অনশন। আর তার ফল, মাত্র 73 ঘণ্টার মধ্যে ছবিটা পুরো পাল্টে গেল। যে দাঙ্গাবাজেরা কদিন আগে তলোয়ার ঘোরাচ্ছিল, তারাই এসে গান্ধীর পায়ে অস্ত্র রেখে ক্ষমা চাইল। যা 55,000 সৈন্যের বাহিনী পারেনি, তা একজন নিরস্ত্র বৃদ্ধ মানুষ করে দেখালেন। এ ঘটনাটা আজও ইতিহাসে কলকাতার অলৌকিক ঘটনা নামেই পরিচিত। দেশভাগের এই মর্মান্তিক গল্পের পাশেই কিন্তু আর একটা বিশাল কাজ চলছিল। শত শত ছোট ছোট রাজ্যকে এক করে একটা অখণ্ড ভারত গড়ার অবিশ্বাস্য এক চ্যালেঞ্জ। ব্রিটিশরা যখন চলে যায়, তখন ভারতের বুকে ছিল 565টা আলাদা আলাদা রাজ্য। ভাবুন তো, প্রত্যেক রাজার হাতে সুযোগ ছিল ভারত বা পাকিস্তানে যোগ দেওয়ার, বা চাইলে স্বাধীন থাকারও। মানে ভারতের ম্যাপটা একটা সুইস চিজের মতো ফুটো ফুটো হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল। সর্দার প্যাটেল এই কথাটা দিয়ে আসলে রাজাদের ভারতে আনার কৌশলটা বুঝিয়েছিলেন।
এই বিশাল কাজের নেতৃত্বে ছিলেন তিনজন: সর্দার পটেলের ইস্পাত কঠিন সংকল্প, ভিপি মেননের ক্ষুরধার কূটনীতি আর লর্ড মাউন্টব্যাটেনের রাজকীয় প্রভাব। প্রত্যেকটা রাজ্যকে ভারতে আনার গল্পটাই ছিল আলাদা, আর কয়েকটা তো ছিল একেবারে ফিল্মি গল্পের মতো, নাটকীয়, যেমন যোধপুরের ঘটনাটা। আবার কিছু গল্প তো রীতিমতো অদ্ভুত, যেমন ধরুন জুনাগড়ের নবাবের কথা। তার শখ ছিল কুকুর পোষার, প্রায় ২,০০০ কুকুর। একটার বিয়েতে তো কোটি টাকা খরচ করে ফেলেছিলেন, আর তিনি পাকিস্তানে যোগ দিয়েছিলেন এই ভয়ে যে ভারত হয়তো তার কুকুরগুলো কেড়ে নেবে। শেষে অবশ্য সর্দার প্যাটেলের দৃঢ়তার সামনে নবাবের শখ টেকেনি, আর জুনাগড় ভারতের অংশ হয়েছিল। এবার আমাদের দুটো গল্প, দেশভাগের ট্র্যাজেডি আর একীকরণের অলৌকিকতা, এসে এক জায়গায় মিশে গেল, আর সেই জায়গার নাম কাশ্মীর, যা ভারতের জন্য হয়ে উঠল সবচেয়ে জটিল আর দীর্ঘস্থায়ী এক চ্যালেঞ্জ। কাশ্মীরে ঘটনাগুলো ঘটছিল খুব দ্রুত। মহারাজা হরি সিং স্বপ্ন দেখছিলেন স্বাধীন কাশ্মীরের, কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেল যখন পাকিস্তান সমর্থিত উপজাতিরা আক্রমণ করে বসল। শ্রীনগরকে বাঁচানোর জন্য তিনি শেষ মুহূর্তে ভারতে যোগ দেওয়ার চুক্তিতে সই করতে বাধ্য হলেন, আর ভারতীয় সেনা ঠিক সময় পৌঁছে শহরটাকে বাঁচিয়েছিল। আর এখানেই গল্পটা একটা বৃত্তের মতো ঘুরে আবার সেই স্যার সিরিল র্যাডক্লিফের ম্যাপের কাছে ফিরে আসে। মুসলিম প্রধান হওয়ার সত্ত্বেও তিনি গুরুদাসপুর জেলাটা ভারতকে দিয়েছিলেন। হয়তো এটা একটা অনিচ্ছাকৃত ভুলই ছিল, কিন্তু ওই একটা লাইনের জন্যই ভারত কাশ্মীরে ঢোকার একমাত্র স্থলপথটা পেয়েছিল। ভাবুন, একটা ছোট সিদ্ধান্ত কিভাবে ইতিহাসের গতিপথটাই পুরোপুরি বদলে দিতে পারে। তাহলে ১৯৪৭ সালটা ঠিক কী ছিল? একদিকে দেশভাগের দুঃসহ যন্ত্রণা, আর অন্যদিকে একটা অখণ্ড দেশ করার অবিশ্বাস্য সাফল্য। এই দুই বিপরীত অভিজ্ঞতার ওপর ভর করেই তো আজকের ভারত দাঁড়িয়ে আছে, আর এই দ্বৈত পরিচয়ই হয়তো আজও তার বর্তমান আর ভবিষ্যতের রাস্তাটা ঠিক করে দেয়।